নমস্কার। আজ 15ই জুলাই 2026। ঘড়িতে এখন সময় সকাল 5:30। ঘুম ভেঙে গেছিলো খানিকক্ষণ আগেই, অর্থাৎ 5:15টাতে ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল। ঘুম থেকে এত সকালে ওঠার একটা কারণও আছে, চলুন আস্তে আস্তে বলছি। ঘুম থেকে উঠেই তো ইষ্টদেবকে প্রণাম করলাম, প্রার্থনা করলাম যেন আজকে সারাটা দিন আমার সেই সঙ্গে সঙ্গে আপনাদের সবার যেন খুব ভালো কাটে, আমাদের যা প্ল্যান আছে সেগুলো যেন সাকসেসফুল হয়। ঠাকুরদের প্রণাম করে চলে এলাম বারান্দায়। আজকে অনেক দিন বাদে সকালবেলাটা বেশ একটা রোদ ঝলমলে সকাল দেখতে পেলাম। গাছগুলো মোটামুটি ঠিকই আছে। এবার গাছগুলোতে সামান্য একটু জল স্প্রে করে বারান্দাটাকে ধোয়াতে হবে, কারণ কাল সকালবেলা থেকেই পুজোর তোড়জোড় শুরু হবে। তো সকালবেলা থেকে কতক্ষণ কী করতে পারবো সেটা জানি না, এদের পেছনেও বা কতখানি সময় দিতে পারবো। চলে এলাম ছাদে। ছাদের গাছগুলো তো ঠিকঠাকই আছে এখনও পর্যন্ত, তবে বর্ষার যে একটা স্পেশাল কেয়ার নিতে হয় সেগুলো এখন অবধি আমি করে উঠতে পারিনি। অফিসের কাজ, নিজের পার্সোনাল কাজ, এসবের জন্য এই গাছগুলো একটু নেগলেক্টই হচ্ছে। তবে রথযাত্রার পর ইচ্ছে আছে গাছগুলোর পেছনে পুরো দমে লেগে পড়ার। আর রথযাত্রার সময় তো আমি কিছু কিছু নতুন গাছও কিনি। কী কী গাছ কিনি সেগুলো তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আপাতত গাছগুলো ঠিকঠাকই আছে। আজকে তুলনামূলকভাবে একটু কম ফুল ফুটেছে, জবা ফুল আজকে ফোটেইনি, আর টগর, বেল এসবের সংখ্যাও বেশ কম। আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে এই ঘরটা পরিষ্কার করা। এটা আমাদের ঠাকুর ঘরের লাগোয়া একটা ঘর। এই ঘরটাতে সাধারণত আমার ছাদ বাগানে জিনিসপত্র দিয়ে বোঝাই করা থাকে, কিন্তু বাড়িতে যখন বিশেষ কোনো পুজো হয় তখন এই ঘরটির প্রয়োজন পড়ে এবং এই ঘরটাই পরিষ্কার করে সেটিকে পুজোর উপযোগী করে তোলা হয়। সুজয় এমন একটা জায়গায় এখন কাজে লেগেছে যে সেখান থেকে ফিরতে ফিরতে রোজই ও 7টা বাজে, অন্ধকার হয়ে যায়, সেই জন্য ও আর কিছু করতে পারে না। সেজন্য ও বলল, দাদা তুমি চিন্তা করো না, আজকে আমি একদম 5টার সময় উঠে ঘরটাকে পরিষ্কার করার কাজে লেগে যাব। ও ঠিক করলোও তাই। 6টার মধ্যে মোটামুটি ঘর আমার একেবারে পরিষ্কার হয়ে গেল। আমিও ওর সঙ্গে কিছুটা হাত লাগালাম। আর এই কাঠচাপা গাছটার ফুলের রঙটা যে আমার এত ভালো লাগে যে কি বলবো, একটা আবছা লালচে একটা আভা থাকে ফুলগুলোর মধ্যে। এই ছোট্ট টগর গাছটা তো বেশ ভালোই ফুল ফুটেছে আজকে, তবে ইচ্ছে আছে এই গাছের টপটাকে একটু বদলে দেওয়ার, আর সমস্ত গাছগুলোকেই ট্রিমিং করে দিতে হবে। বিশেষ করে জবা গাছগুলো আমার মনে হয় যে আগের মরশুমে আমি ট্রিমিংটা ঠিকঠাক মতো করিনি বলেই এবার ফুল ফুটলো না। রাস্তাঘাট এখনও পরিষ্কার, তবে 6টার মধ্যেই যে এত রোদ উঠেছে যে কি বলবো। এই রোদটা সারাদিন ধরে থাকলে হয়, একটু পরেই তো বোধহয় একেবারে আকাশের মুখ ভার হয়ে যাবে। সকালবেলায় যা হাসার সেটা হেসে নিল। সারাদিন কি হবে সেটা তো বোঝা যায় না। কথায় বলে যে মর্নিং শোজ দ্য ডে, কিন্তু সেটা আর আকাশের মুড দেখে আর বোঝা যায় না। আমাদের লাগোয়া ছাদটাতে যে হোর্ডিংটা আছে সেটা তো এখন রেনোভেশনের কাজ চলছে। প্রচুর লোহার বিম এসব এনে এরা এখানে হাজির করেছে, জানি না কবে এই কাজ শেষ হবে। সারাদিন ঠুকঠাক দুমদাম চলতেই থাকে। অনেক দিন পর আজ চিলেকোঠার ছাদটাতে এলাম। শহর এখন আস্তে আস্তে আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠছে। এখনও ঠিকঠাক মতো সারাদিনের যে টেম্পো সেটা এখনও ঠিকঠাক মতো শুরু হয়নি, তবে একটু বাদেই শুরু হয়ে যাবে। সন্ধ্যে 7টার পর থেকে মোটামুটি আমাদের বাড়ির সামনে রাস্তাটাতে যানজট শুরু হয়ে যায়। আর এই হচ্ছে আমার বাগান। যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য চারিদিকে সবুজ, আমার বাগানও সবুজ। আর আমার ঘর মোটামুটি এখন পরিষ্কার হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। এবার ওই গ্রিলগুলো একটুখানি মুছে, কোলাপসিবল গেটটা একটুখানি মুছে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এই সকাল সকাল শালিক দম্পতির প্রেমালাপ বেশ ভালো লাগছিল। বহুদিন পর এদেরকে দেখলাম। মাঝে মাঝে এরা আসে, আবার কোথায় যে চলে যায় ভগবান জানে। আসলে আমি তো এদের খেতে দিই না, শুধু থাকার জায়গাটুকু দিই, সেই জন্য বোধহয় যেখানে সারাদিন খাবার পায় সেইখানেই ওরা থাকে। আমার চা খাওয়ার সময় চলে এলো সকালের চা খেয়ে চলে এলাম ঠাকুর ঘরে। আজকে আর সকালবেলা অন্য কোনো কাজে আমি হাত দিইনি, কারণ আজকে সকালবেলা ঠাকুরের আসনটাকে ঠিকঠাক করতে হবে, সেই সঙ্গে সঙ্গে সমস্ত ঠাকুরগুলোকেও পরিষ্কার করে কালকে পুজোর জন্য তৈরি করতে হবে।
কালকে আমি ঠিক করেছি এবার জগন্নাথ দেবকে বেদি থেকে সরিয়ে বাইরে যেখানটাতে আমাদের গণেশ বা সরস্বতী পুজো হয় সেইখানটাতে রাখবো। আর এই দেখুন, বলতে বলতেই সকালবেলা কেমন একটা রোদ উঠেছিল, ঠিক তেমনই এখন আবার আকাশের মুখ ভার, আর একটু বাদেই হয়তো বৃষ্টি নামবে। অলরেডি একটা ঝোড়ো হাওয়া বইতে আরম্ভ করে দিয়েছে, আর বলতে বলতে বৃষ্টি নেমেও গেল। আমার বাজার এখনও বেশ কিছুটা বাকি আছে, বুবু বেরোবে সেই সব বাজারপত্র করার জন্য। আর যথারীতি রাস্তায় জ্যাম, বৃষ্টি পড়লেই তো আমাদের বাড়ির সামনে রাস্তাটা একেবারে কোল্যাপস করে যায়। যাই হোক, বুবু তো বেরিয়ে গেল, আশা করা যায় ও পুরো বাজারটাই করে ফিরতে পারবে। কারণ বর্ষাকালে সবচেয়ে বড় অসুবিধে হয় যে তখন আপনার ওই শাকসবজিগুলো যেগুলো রাস্তার উপর বসে সেগুলো পাওয়া খুব দুষ্কর হয়ে ওঠে। আর এখন আমার ফ্রুট ব্রেক, চলুন আপনাদের সঙ্গে কিছু কথাও আছে সেটা সেরে নিই। ফ্রুট ব্রেক শেষ করে আবার কাজে এসে বসলাম। তো একটু আগে বৃষ্টি নেমেছিল, এখন আবার ঝলমলে আকাশ। এখন মাঝে মাঝে এই যে আমি নিউজ চ্যানেলগুলো সার্ভ করি কাজের ফাঁকে ফাঁকে, তো সেখানে একটা জিনিস আমার ভাবতে বড় অদ্ভুত লাগছে যে দলটা 208টা বিধায়ক নিয়ে বিধানসভায় গেল, সেই দলটার কাছে কি এমন কোনো দায়বদ্ধতা আছে যে বিগত সরকারের যারা দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ ছিলেন বা আছেন তাদেরকে আশ্রয় দেওয়া? এই যে ঋতব্রত প্রভৃতি যে তৃণমূলের যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেই প্ল্যাটফর্মটা কিন্তু আদতেই এই দুর্বৃত্তপরায়ণ রাজনীতিবিদদের একটা আশ্রয়স্থল হয়ে উঠেছে। সেটা লেটেস্ট সংযোজন হলেন মদন মিত্র। কিছুদিন আগে, অর্থাৎ গতকালই আমি খবরে দেখছিলাম যে তিনি প্রায় 100-র বেশি লোককে ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছেন, এবং সেই জন্য তার পরিবারকেও ডেকে পাঠানো হয়েছে, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট থেকেও জিজ্ঞাসাবাদ চলছে। তো সেই অবস্থায় তিনি গা বাঁচাতে কোথায় চলে গেলেন না, ঋতব্রত তৃণমূলের প্ল্যাটফর্মে চলে গেলেন, এবং সেই সঙ্গে সঙ্গে তিনি এটাও স্বীকার করলেন যে এখন থেকে তিনি ঋতব্রতপন্থীদের হাত ধরেই থাকবেন। তো এটা কিন্তু কোনো কাজের কথা নয়। আমরা এই সরকারকে ক্ষমতায় এনেছিলাম কিন্তু এই দুর্বৃত্তায়নের রাজনীতি থেকে বাংলাকে মুক্ত করার জন্য, কিন্তু সেটা তো আদপেই সম্ভব হবে কি না সেটা ঠিক করে বলা যাচ্ছে না। এটা একটা অদ্ভুত পরিস্থিতি। আমার মনে হয় যে আপনারাও আমার সঙ্গে একমত হবেন। আর এই অবস্থাটার বিরুদ্ধে আমাদের কিন্তু একটা জোরদার একটা প্রতিবাদ করা দরকার, এবং একটা প্রতিবাদের আবহ তৈরি হওয়া উচিত। যদি কেউ আমার সঙ্গে একমত থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি কিছুক্ষণ পরেই লাঞ্চে যাব, তো তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে। চলে এলো আমার লাঞ্চের সময়। আজ কালকে পুজো, তো আজকে আমাদের তো সংযম, সেই জন্য ফেনা ভাত, সেই সঙ্গে সঙ্গে খেলাম বেগুন ভাজা। সারাদিনের কাজকর্ম শেষ করে একটা ক্লান্তিকর অধ্যায় শেষ হলো আজ। আজকের দিনটা ভীষণ হেক্টিক ছিল, আর যেহেতু কালকে আমি সারাদিন কাজে সেরকম ফোকাস করতে পারবো না, সেই জন্য কালকের কিছু কিছু কাজও আজকে শেষ করে ফেলতে হলো, শেষ করে ফেললামও। আর 7টা নাগাদ বেরোলাম আমি জগন্নাথ ঘাটের উদ্দেশ্যে, কারণ কালকে পুজোর জন্য ফুল কিনতে হবে। এমনিতেই আমাদের লোকাল মার্কেটে ফুলের যা চড়া দাম, তাতে জানি না ওখানে কিভাবে আমি পাবো। এখন অলরেডি 7টা বেজে গেছে, তো দেখা যাক কি হয়। এমনিতেই বর্ষাকালে ফুলের দাম একটু বেশি থাকে। আর এই যে দেখুন, ময়দানের পাশ দিয়ে যাচ্ছি। গত রবিবার যখন এখান দিয়ে যাচ্ছিলাম বিকেলবেলা, তখন জায়গাটা একেবারে প্রাণ প্রাচুর্যে ভরা ছিল। এখন একেবারে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু বোঝা যাচ্ছে না। যানবাহন চলছে তার নিজস্ব গতিতে, সেরকম মানুষজন রাস্তাঘাটেও নেই। আর বর্ষাকালে মানুষজন এইসব জায়গায় খুব একটা রাস্তাঘাট দিয়ে চলাফেরাও করে না, কারণ কখন ঝুপ করে বৃষ্টি নেমে যাবে এখানে তো কোনো শেডও নেই। দেখতে দেখতে চলে এলাম আমরা ফুলবাজারে। একে তো বর্ষা, তার উপরে আগামীকাল রথযাত্রা। ফুলের দাম মোটামুটি চড়াই ছিল, তবে একটু ঘুরে একটু দেখে শুনে কিনতে পারলে বেশ সস্তায় পাওয়া যাচ্ছিল। খুব একটা সস্তা আমি বলবো না, তবে তুলনামূলকভাবে সস্তায় ফুল পাওয়া যাচ্ছিল, সেটা মানতেই হবে। আর ফুলের বাজার শেষ করে চলে এলাম অদ্বৈত মল্লিক লেনে।
রাস্তাটার নামটা আপনাদের কাছে অচেনা মনে হলেও জায়গাটা অচেনা নয়। এটা গিরিশ পার্ক মেট্রো স্টেশনের একেবারে পাশেই এই রাস্তাটা। আমি বহুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম এখানে বিভিন্ন ধরনের রথ তৈরি হয়। তো আজকে আসার উদ্দেশ্যই ছিল এই রথগুলো চাক্ষুষ একবার দেখে যাওয়া। এখানে শিল্পীরা যেমন নিজেদের ইচ্ছে মতো রথ তৈরি করছেন, আবার ক্রেতাদের ফরমাইশ মতোও তারা তৈরি করে দিচ্ছেন। ভীষণ সুন্দর দেখতে এক একটা রথ, এক একটা রথ যেন এক একটা অদ্ভুত শিল্পকর্ম। যদিও এখন এনাদের কাছে রেডিমেড স্টক একেবারে নেই বললেই চলে। এখন যে রথগুলি পড়ে আছে বা যেগুলো তারা তৈরি করছেন সেগুলো সবই অর্ডার করা। আর সেই সঙ্গে সঙ্গে কিছু বনেদি বাড়ির রথ এখনও ডেলিভারি দেওয়া বাকি। এখন অসাধারণ দ্রুততার সঙ্গে তারা সেই কাজগুলি সম্পন্ন করছেন। ভাবতে অবাক লাগে কীরকম একটা খোলা রাস্তার ওপরে এই ধরনের অপরূপ শিল্পকর্মটা তারা অবলীলায় ফুটিয়ে তুলছেন। এবং শুধু তাই নয়, ক্রেতাদের ফরমাইশ অনুযায়ী কার কী দরকার তার দিকেও তাদের সজাগ দৃষ্টি। বহু উৎসাহী ক্রেতাকে দেখলাম এখানে বসে আছেন এবং তারা শিল্পীদের রীতিমতো উৎসাহ দিচ্ছেন তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলার জন্য, কারণ কখন বৃষ্টি আসবে কেউ বলতে পারে না। অনেক মানুষজন এখানে এসেছেন তাদের বাড়ির রথটি নিয়ে যাওয়ার জন্য। প্রচুর বাচ্চারাও এসেছে দেখলাম। আমার তো বাড়িতে অনেক পুরনো একটা রথ আছে, সেই রথটাই চলে। গতবার সুজয় সেটা রঙও করে দিয়েছিল। তবে ইচ্ছে আছে যদি ভবিষ্যতে কখনো দরকার হয় তাহলে এখান থেকেই রথ নিয়ে যাব। রথগুলির দাম আপনার ডিজাইন এবং আপনার যদি কোনো স্পেশাল ফরমাইশ থাকে সেই অনুযায়ী এরা দাম ফিক্সড করেন। তবে হ্যাঁ, নেগোসিয়েশনের একটা জায়গা এখানে রয়েছে। আমি আর বিস্তারিত দরদামের মধ্যে যাইনি, যেহেতু আমি কিনবো না। আর শিল্পীরা প্রত্যেকেই প্রচণ্ড ব্যস্ত, কথা বলার বিন্দুমাত্র সুযোগ বা সময় তাদের কাছে নেই। সবচেয়ে বড় কথা যে রাত পোহালি যে উৎসব, সেই উৎসবকে প্রাণবন্ত এবং রঙিন করে তুলতে তারা আপ্রাণ চেষ্টা করে চলেছেন। সেই সঙ্গে সঙ্গে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। আপনাদের সবার জন্য রইল রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা। আজ তাহলে আসি, দেখা হবে আবার কালকে। সবাই ভালো থাকবেন।